রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেছেন তারেক রহমান। জনগণের চাওয়া অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার নির্দেশ। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি নেই প্রধান উপদেষ্টার, বললেন শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত দিতে হবে দিল্লিকে। হাইকোর্টের ৩ বিচারপতি সালমা মাসুদ, কাজী রেজাউল হক ও AKM জহিরুল হকের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। কমিটির গঠনের আশ্বাসে তিতুমির শিক্ষার্থীদের আন্দোলন 7 দিনের জন্য স্থগিত। মানুষকে জিম্মি করে আন্দোলন পরিহারের পরামর্শ আইন উপদেষ্টার, কঠোর হবার আভাস। পাকিস্তান থেকে আসা পণ্য নিয়ে অপপ্রচার ব্যবসায়িক কারণে, দাবি সংশ্লিষ্টদের। অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, সেই সাথে ফিরিয়ে দিতে হবে জনগণের ভোটাধিকার। রাজনীতি রুগ্ন হলে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সহ সবকিছুই রুগ্ন হয়ে পড়বে বলে মনে করেন তারেক রহমান। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে এক কর্মশালার আয়োজন করে বিএনপি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী কর্মশালাটি ছিল প্রশ্নোত্তরে জমজমাট। দেশ পরিচালনায় বিএনপির ভাবনা ও বাস্তবতা নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয়, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার, তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটিই কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি? রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি, তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক, উপজেলার চেয়ারম্যান হোক, পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। যে কোনো পর্যায়ের নেতা কর্মীদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দিন শেষে জনগণের কাছেই যেতে হবে বলে স্মরণ করিয়ে দেন তারেক রহমান। আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের এই অধিকার, জনগণের কাছে জবাবদিহি করার এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে। একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য, এবং সেই দেশের অর্থনীতি যদি রুগ্ন হয়, রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে সেই দেশের শিক্ষা, সেই দেশের স্বাস্থ্য, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের প্রশাসন সবকিছু রুগ্ন হয়ে যাবে। মানুষ কোনো সুফল কোনোভাবেই পাবে না। কাজেই প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা। কর্মসংস্থান, রপ্তানি, রেমিটেন্স সহ সামগ্রিক অর্থনীতি ও মানুষের জীবনমানের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের পরামর্শ দেন তারেক রহমান। সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার অনুরোধ, আপনাদের নেতা হিসাবে আপনাদের প্রতি এটি আমার নির্দেশ। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে। ফোকাস এক জায়গায় রাখার দাবি জানিয়ে প্রশাসন, ইসি আর বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অত্যাবশ্যকীয় সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন দিতে হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় আলোচকরা বলেন, ৭১-এর রাজনীতিবিদরা যখন ব্যর্থ হয়েছে, তখন সৈনিক জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। আবারও ৭ই নভেম্বরে জিয়ার নেতৃত্ব পেয়েই দেশের জনগণ আশ্বস্ত হয়েছে যে দেশ এগিয়ে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির দেওয়া ৩১ দফা রাজনৈতিক সংস্কারের জন্য যথেষ্ট। তাদের অগ্রাধিকার হচ্ছে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনা। আমরা বলছি, যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো। আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে।
এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এই জন্য আমরা যেটা বারবার বলে আসছি যে এটা আপনাদের কাজ না। ফাইনালি আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুন, রাজনীতিবিদদেরকে কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। এর আগে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপির ঢাকা বিভাগ। এর উদ্বোধন করে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বিগত সরকারের অনাচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছে বিএনপি। আজকে যারা সংস্কারের কথা বলছে, সেদিন কিন্তু তারা এই সংগ্রামে অনেককে দেখি নাই। এটাই হচ্ছে বাংলাদেশের এই বিপ্লবের মূল সত্য, যে সত্যকে অস্বীকার করতে পারবে না। কাজেই এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। তিনি বলেন, জুলাই আগস্টের গৌরব কারো একার নয়, এটি সবার। এটাই হচ্ছে আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে প্রধান উপদেষ্টার কোনো আপত্তি না থাকার কথাও সাক্ষাৎকারে উঠে আসে। সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে ভারতের সঙ্গে সম্পর্ক, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত প্রতিবেদনগুলো স্পষ্ট প্রোপাগান্ডা। এ ধরনের ভারতীয় প্রতিবেদন আর ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বাংলাদেশের সমালোচনার জবাবে প্রধান উপদেষ্টা একথা বলেন। পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের 3 বিচারপতি। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি AKM জহিরুল হক। সংবিধানের 94-এর 4 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র পাঠান। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব শেখ আবু তাহের 19 নভেম্বর এই প্রজ্ঞাপন জারি করেন। 2019 সালের 22 আগস্ট তৎকালীন রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদেরকে বিচার কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা তা যাচাইয়ে আগামী 7 দিনের মধ্যে কমিটি গঠন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমিরের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক M আমিনুল ইসলাম। এমন বাস্তবতায় 7 দিনের জন্য বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি স্থগিত করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি শুরু করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচি অনুযায়ী ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের ভেতরে ও আশেপাশে পুলিশি অবস্থানের প্রতিবাদে মিছিল করে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, আপাতত সড়ক কিংবা রেলপথ অবরোধ না করে সরকারের বার্তার জন্য অপেক্ষা করবে তারা। অন্যদিকে শিক্ষার্থীরা যেন সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য মহাখালী থেকে তিতুমির কলেজ পর্যন্ত কয়েক স্তরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে শিক্ষার্থীরা। সরকারের সুনির্দিষ্ট আশ্বাসে আপাতত সন্তুষ্ট বলে জানায় শিক্ষার্থীরা। এই জায়গায় কিছু কন্ট্রোভার্সি আছে ট্রেনে রিলস হওয়া নিয়ে। প্রথমত এই জায়গায় কোনো কিছুতে জাস্টিফাই করা যাবে না, এটা অপরাধ মানে এটা অপরাধ। আমরা সকলে বিশ্বাস করি এটা একটা অপরাধ এবং আমরা এটা নিয়ে চরমভাবে দুঃখিত, আমরা লজ্জিত। আমরা দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছি। দ্বিতীয়ত, যে পরিবারটি আহত হয়েছে সেই পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদের কাছে আমরা যাব, তাদেরকে যে সহযোগিতা দরকার বা যে ক্ষমাটা চাওয়া দরকার আমরা সেটা চাইবো তিতুমির কলেজের পক্ষ থেকে, তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। আন্দোলনের নামে মানুষকে জিম্মি করার অপচেষ্টা রুখতে জনমত গড়ার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সরকারকে আন্দোলনকারীরা বেশি পেয়ে বসলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে। অভিযুক্ত রাজনৈতিক দলকে শাস্তির সুপারিশ করার বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুমোদনের জন্য বুধবার উপদেষ্টা পরিষদে উঠছে বলে জানান তিনি। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত জানাতে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি জানান, অভিজ্ঞতার ঘাটতি থাকলেও কোনো অন্যায় না করে দিনরাত ১২ ঘন্টার বেশি সময় ধরে কাজ করছেন তিনি। সব মিলিয়ে ১০০ দিনের কর্মকাণ্ডে নিজেকে ১০-এর মধ্যে ৪ মার্ক দেন আসিফ নজরুল। জানান, বিচার বিভাগীয় সংস্কারের পাশাপাশি বিচারক নিয়োগে আইন করা হচ্ছে, বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইন। উপদেষ্টা জানান, আন্দোলনের নামে এখন যা হচ্ছে তা অযৌক্তিক। এসব আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা উচিত। আন্দোলন তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে। এটা কি ধরনের আন্দোলন? আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল, এটা কি আগেরই পুলিশ কিনা। এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ। তবে আমার ব্যক্তিগত ধারণা, সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে। সবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। পরিবার ও আত্মীয় স্বজনদের নিরাপদে বাইরে পাঠিয়ে নিজেও দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার কাছে জবাবদিহি চাইতে তার দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আসিফ নজরুল। আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? উনি আগে ওনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যদি কোনো নিরীহ কর্মী নেতা থেকে থাকেন, তারা প্রত্যেকে বিপদে পড়ছেন শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনামল এবং এই রকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য। আইন উপদেষ্টা আরও জানান, হয়রানিমূলক মামলা হওয়ার বিষয়ে সরকার অবগত এবং একই সাথে বিব্রত। অন্তর্বর্তী সরকারের বেশিরভাগই দ্রুত নিজ পেশায় ফিরতে আগ্রহী বলেও জানান আসিফ নজরুল। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, বাংলাদেশের শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের সহিংস দমনপীড়নকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনটি বলেন তিনি। প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, আওয়ামী লীগের সমাবেশে বাধা, বিতর্কিত সাংবাদিকদের আটকের বিষয়ে মিলারকে প্রশ্ন করেন ভারতের এক সাংবাদিক। জবাবে মিলার বলেন, বাংলাদেশ সরকারের সাথে এ বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে শান্তিপূর্ণ আন্দোলনকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানান তিনি। দমনপীড়ন আশা করে না। এছাড়া ভারতীয় ওই সাংবাদিক বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে প্রশ্ন করলে মিলার বলেন, এ বিষয়ে পরে জানানো হবে। বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ। ঢাকা সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের প্রধান লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সিসি এ কথা জানান। নির্বাচন সংস্কার কমিশন ঠিক করবে কিভাবে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের সাথে সফররত কমনওয়েলথের প্রতিনিধিরা বৈঠক করেন। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে কমনওয়েলথের সহকারী মহাসচিব জানান, বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ। সে লক্ষ্যে নির্বাচন সংস্কার কমিশন কাজ করছে। প্রয়োজনে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কমনওয়েলথ প্রতিনিধি দলের সদস্যরা। কমনওয়েলথের সহকারী মহাসচিব জানান, সংস্কার কমিশন চাইলে কমনওয়েলথভুক্ত 57টি দেশের নির্বাচনী অভিজ্ঞতা বিনিময় করতে পারে। পরে সংস্কার কমিশনের সভাপতি জানান, সুষ্ঠু নির্বাচনের আয়োজন এবং সংস্কার কাজে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল।
ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। No, I think the recommendations come from the Commission and we will be happy to support whatever they want to do. We will be there. We don't come to resolve problems. অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের আর্থিক খাতের অবস্থা ভয়াবহ হলেও কোনো ব্যাংক বন্ধ করা হবে না। শুল্ক কমিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা যায়নি বলে অকপটে স্বীকার করেন তিনি। দাবি করেন, অন্তর্বর্তী সরকারের 100 দিনের কর্মকাণ্ডে সাফল্যের সূর্য উদিত হয়েছে। তিনি জানান, এমন সংস্কার করা হবে যাতে কেউ অর্থ পাচার বা ব্যাংকের টাকা তছরুফ করতে ভয় পায়। রিপোর্ট জিয়াউল হক সবুজের। অন্তর্বর্তী সরকারের 100 দিনে অর্থ মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের অগ্রগতি জানাতেই এই সংবাদ সম্মেলন। এতে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশ সম্পর্কে এখন বিশ্বজুড়েই ইতিবাচক ধারণা, তবে দেশের আর্থিক খাত এখনো ভয়াবহ চ্যালেঞ্জের মুখে। ব্যাংকিং সেক্টর, পুঁজি বাজার, বিভিন্ন রেভিনিউ সেক্টর এবং শুধু এটা না, আর্থিক বিষয় সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নেওয়া, প্রকল্পের আপনার ইমপ্লিমেন্টেশন অনেক রকম আপনার যেটা আপনার অনিয়ম দুর্নীতি হয়েছে, আমরা চেষ্টা করছি সেগুলো কারেক্ট করার জন্য। অর্থ উপদেষ্টা জানান, খরচ সাশ্রয়ে রাজনৈতিক বিবেচনায় নেওয়া সব প্রকল্প বাদ দেয়া হচ্ছে। চাল, চিনি সহ বেশ কিছু পণ্যের শুল্ক কমিয়ে দেওয়ার পরও নিত্য পণ্যের দাম সহনীয় না হওয়া সাধারণ মানুষের কষ্টের কারণ বলে মন্তব্য করেন তিনি। সমস্যাগত করে আপনাদেরকে পীড়িত করে আমাদের ইনফ্লেশন। আমরা যদিও বলে একটু ধৈর্য ধরে, যদি সাধারণ মানুষের জন্য ধৈর্য ধরা করা একটু ডিফিকাল্ট। 1000 টাকা নিয়ে যাবেন, ওখানে যদি দেখেন যে ছোট্ট একটা সে ব্যাগের মধ্যে করে ছোটা বাজার সংগ্রহ করতে পারে না, এটা তো ফ্যামিলি কত আপনার সে করে, তাই না? সেটা আমিও টের পাই, সবাই আপনার টের পান। আমি যখন কে যেগুলো আমিও তো বাজারে যাই, আমারও তো দুঃখ হয়। এই সরকার স্বল্পমেয়াদী সংস্কারের দিকেই বেশি মনোযোগী উল্লেখ করে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, 100 দিনের অর্জনকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। আমরা যেগুলো করছি আরো স্টেবিলাইজ করতে, আরো সুদৃঢ় করতে একটু সময় লাগবে, সেটা কিন্তু আমাদের থাকে। সেটা করবে যে সরকার আসবে, এদেরকে তারা টেক আপ করবে। তবে আমি সবসময় বলি, উইল লিভ এ ফুটপ্রিন্ট, আমরা পায়ের ছাপ রেখে যাবো। অন্য দুর্বল ব্যাংকগুলো যেন ইসলামী ব্যাংকের মতো ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য সরকার চেষ্টা করছে বলে জানান অর্থ উপদেষ্টা। ইসলামী ব্যাংক কিন্তু ফিরে আসার পথে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় এবার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক ডিজি বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 জনকে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হবে। কাল ট্রাইব্যুনালে হাজির করা হবে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার বরখাস্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, গোয়েন্দা পুলিশ ডিবির ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, ঢাকা জেলার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে। এই 8 জনের মধ্যে জুলাই আগস্টের গণহত্যার মামলায় মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লাকে গত 30 অক্টোবর ও শহীদুল ইসলাম 31 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল 2 জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি 6 জন বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে আগে থেকেই কারাগারে আছেন। গত 27 অক্টোবর 17 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজে শিল্পের কাঁচা মাল ও ভোগ্য পণ্য আমদানি হলেও তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এসব পণ্য সরাসরি আমদানি হওয়ায় খরচ ও সময় সাশ্রয়ী হয়েছে। 1.5 দশক পর পাকিস্তানি পণ্য আমদানি লাল তালিকামুক্ত হওয়ায় ব্যাপক হারে বাড়ছে আমদানি। এই ঘটনা নিয়ে চলমান বিতর্ক ব্যবসায়িক ফন্দি থেকে করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। গেল সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে
চট্টগ্রাম বন্দরে পৌঁছায় পানামার পতাকাবাহী একটি জাহাজ। বন্দরে ৩২৮টি কন্টেইনার নামিয়ে ইন্দোনেশিয়া চলে যায় জাহাজটি। এর পরপরই শুরু হয় এই জাহাজে কি পণ্য ছিল তা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা। জানা গেছে জাহাজটির কন্টেইনারে ছিল ৬৩৩৭ টন শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসবের মধ্যে রয়েছে সোডিয়াম কার্বনেট, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেসিয়াম কার্বনেট। ছিল শুকনো খেজুর, আলু আর পেঁয়াজের মতো নিত্যপণ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জাহাজ নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হচ্ছে মনে করছেন সংশ্লিষ্টরা। এটা করাচির সাথে আমাদের ডাইরেক্ট শিপিং এর কোনো চুক্তিও হয় নাই, কোনো চিঠিও হয় নাই, কোনো পারমিশনও দেয়নি। তো করাচির থেকে তো আগেও কন্টেইনার আসতো, যেটা দুবাই হয়ে সিঙ্গাপুর, কলম্বো হয়ে। এবার ওই যে আমাদের আরএসএল এর একটা জাহাজ যা দুবাই থেকে আসতেছে, ওটা করাচি টাচ করে আসছে। ইম্পোর্ট গুলো কোথেকে আসে? বাংলাদেশে 80% ইম্পোর্ট আসে চায়না থেকে, আর 10-12% হচ্ছে কোথা থেকে আসে? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া সবচেয়ে বড়, দুবাই, তারপর এরপর পাকিস্তান। তো এগুলো পাকিস্তান থেকে আসছে না আগে। পাকিস্তানের 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য রপ্তানি করেছে। আমদানিতে সময় কমায় ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে বললেন দায়িত্বশীল কর্মকর্তা। দেখেন, যেহেতু পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে আসতেছে, অবশ্যই 4-5 দিন সময় অথবা 7-8 দিন সময় কমে আসতেছে, যার কারণে ইম্পোর্টাররা আগ্রহী বেশি এবং তাদের খরচও কম লাগতেছে, যেহেতু সরাসরি চলে আসতেছে। পাকিস্তান থেকে 52 মেট্রিক টন খেজুর এনেছে খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনাল। আমদানির নতুন দুয়ার খোলার ফলে বাড়বে ব্যবসা, আশা তার ও শিপিং ব্যবসায়ীদের। এখন হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট বা আশেপাশের জিনিসগুলোর কারণে হয়তো এটাকে আমরা বেশি ফোকাস করছি, বাট কাস্টম এটা করতে পারে, তারা চাইলে 100% এক্সামিন করে জিনিসগুলো ডেলিভার করতে পারে। এই জাহাজটা কিন্তু শুধু পাকিস্তান থেকে আসতেছে না, সেটা 4-5টা কান্ট্রির পোর্ট ইউজ করে আসতেছে। তো আপনাকে বুঝতে হবে যে এই সবগুলোর থেকে যেসব মালগুলো আসবে সেগুলো সরাসরি আসলে আমাদের কিন্তু ট্রান্সশিপমেন্টের ঝুঁকিটা কমে যাবে। পাকিস্তান ছাড়াও দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকেও একই সময়ে এসেছে 64টি কন্টেইনার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী একটি জাহাজ আসা নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে। এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামের দামপাড়ায় সিএমপি কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এ দেশ কারো কাছে বন্দী নয়, সব দেশ থেকেই বন্দরে জাহাজ আসার সুযোগ আছে, তাই শুধু একটি দেশের জাহাজই বাংলাদেশের বন্দরে আসতে পারবে এমনটা ভাবার কিছু নেই। যারা বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায় তাদের এ দেশের শত্রু বলেও মন্তব্য করেন তিনি। কোন দেশের জাহাজে আসা কি নিষেধ আছে? কোন দেশের জাহাজ আসা আমাদের দেশে, আমরা সবার জন্য তো আমাদের বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? আমি যে খালি তারই সেবা করব? আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। আপনারা জানেন খেজুর, পেঁয়াজ, যেটা আমার এখন দরকার, রোজার সময় আমার খেজুর দরকার, তো এইটা আসছে, আলু, এইগুলি আসছে, তো এগুলিকে আমি আসতে দিব না? এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু। ঢাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার 2 সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হচ্ছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার HM সঞ্জিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। এর আগে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্য জোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মোহাম্মদ মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকার মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ চাওয়া হয়। চলাচল করছে এগুলো বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না এবং তাদের যে নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই ব্যাটারি চালিত রিকশা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ চেয়ে রিট পিটিশনটি দায়ের করা হয়। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন রিট পিটিশনটি শুনানি অন্তে রুল নিষেধ জারি করেছে যে বিবাদীদের যে নিষ্ক্রিয়তা এই ব্যাটারি চালিত রিকশা বন্ধে
মহাসড়কে এটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে যে বিবাদীদেরকে 3 দিনের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে সকল ঢাকা মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য। ছাত্র জনতার অভ্যুত্থানে খুনিদের বিচার শুরু হয়েছে, যত দ্রুত করা সম্ভব করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। তিনি বলেন, তবে বিচারের স্বচ্ছতাও নিশ্চিত করা হবে। ব্যানার নিউজ বাংলা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন, 5 আগস্টের পরের 3 দিন কোনো সরকার না থাকায় আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেছে, বাকি অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে তাদের বিচার আগে করতে হবে। আহতদের চিকিৎসার জন্য সরকার ব্যবস্থা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে যারা ভিতরে ভিতরে পুনর্বাসন করতে চায় তারা জুলাই বিপ্লবকে ধারণ করতে পারছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, আওয়ামী লীগের আমলে হত্যা গুমের বেশি শিকার হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। অবশ্যই প্রতিটি ঘটনার বিচার চায় বিএনপি। অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, আওয়ামী লীগের বিচার হতেই হবে এবং একই সাথে যারা ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেছে তাদেরও বিচার হতে হবে। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি পর্যালোচনা যাচাই বাছাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দেশের স্বার্থ বিরোধী এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে রুলও দেওয়া হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে করা একটি রিটের ওপরে প্রাথমিক শুনানি করে এসব আদেশ দেয়। রিটকারী আইনজীবী হাইকোর্টে শুনানিতে বলেন, এই চুক্তিতে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করা হয়নি, আদানির স্বার্থ দেখা হয়েছে। এটিকে প্রতারণামূলক চুক্তি বলছেন আইনজীবী। পরে হাইকোর্ট এই চুক্তির সব নথি 1 মাসের মধ্যে দাখিল করতে বলেছে। 1 মাসের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ দিয়েছে। দেশের স্বার্থে আদানি চুক্তি পর্যালোচনা করা দরকার বলে মত হাইকোর্টের। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেছেন তারেক রহমান। জনগণের চাওয়া অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার নির্দেশ। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি নেই প্রধান উপদেষ্টার, বললেন শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত দিতে হবে দিল্লিকে। হাইকোর্টের 3 বিচারপতি সালমা মাসুদ, কাজী রেজাউল হক ও AKM জহিরুল হকের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। কমিটির গঠনের আশ্বাসে তিতুমির শিক্ষার্থীদের আন্দোলন 7 দিনের জন্য স্থগিত। মানুষকে জিম্মি করে আন্দোলন পরিহারের পরামর্শ আইন উপদেষ্টার, কঠোর হবার আভাস। পাকিস্তান থেকে আসা পণ্য নিয়ে অপপ্রচার ব্যবসায়িক কারণে, দাবি সংশ্লিষ্টদের। অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।